নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি ঋতম মুখোপাধ্যায়। আমি সৌম্যদেব বসু। আজকে আমাদের যে একটা সংক্ষিপ্ত আলাপচারিতা, তার বিষয় জীবনানন্দ দাশ, বিশেষভাবে তার কথা সাহিত্যের নাট্যরূপ। এবং এক্ষেত্রে আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নয়, বিশেষ যে ভ্যালু অ্যাডেড কোর্স জীবনানন্দ স্টাডিজ বা জীবনানন্দ অধ্যয়ন, যা আগামী 19 ফেব্রুয়ারি বা 6ই ফাল্গুন কবির 126তম জন্মদিনে শুরু হবে বা উদ্বোধন হবে, তার পক্ষ থেকেই আজকে শ্রী সৌম্যদেব বসু, বিশিষ্ট বাচিক শিল্পী, অভিনেতা এবং একজন নাটককার, তার কাছে এসেছি এবং তার একটা তাৎপর্যও আছে। আপনার কাছে আমার আজকে যেটা জেনে নেওয়া, যে আপনি জীবনানন্দের একটি বিশেষ গল্প, খুব বিখ্যাত গল্প নিরুপম যাত্রা, যার নাট্যরূপ দিয়েছিলেন এবং পরবর্তীকালে তা বেতার নাটক হিসেবে অভিনীত হয়। এবং জীবনানন্দের ছোট গল্পের নাট্যরূপ আমরা সেই অর্থে মাত্র দুটি পেয়েছি, তরুণ মুখোপাধ্যায়ের বিলাস এবং সৌম্যদেব বসুর নিরুপম যাত্রা। প্রথমটি অভিনীত হয়নি, দ্বিতীয়টি কিন্তু খুব সমারোহে অভিনীত হয়েছিল। এই সম্পর্কে আপনি যদি আপনার সংক্ষিপ্ত ভাবনাতে বলেন, কেন দিলেন, কিভাবে করলেন? দেখো, এই ব্যাপারটা হচ্ছে কি, তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা তুমি করছো সম্ভবত যে তোমার একাডেমিক পার্ট থেকে, দিক থেকে। আমি সেটাকে কিন্তু নিয়ে গিয়ে ফেলবো আমার নাটকের দিকে। কারণ আমি ভাই নাটকের লোক। মোটামুটি আমি নিজেও বিশ্বাস করো বিব্রত বোধ করছি, তার কারণ কোনোদিন আমি জীবনানন্দ পড়তে পড়তেও ভাবিনি যে এনার কোনো গল্পের আমি নাট্যরূপ দিয়ে ফেলবো। কিন্তু দিয়ে আমি ফেলেছি। এবং অনেকে, একটু গল্পটা বলি ব্যাপারটা কি হলো। মানে আমাকে প্রথম এই ব্যাপারটা যখন আমি করে ফেললাম এবং আমি পড়তে গিয়ে দেখলাম হ্যাঁ একটা তো ব্যাপারটা হয়ে গেছে। কি করে করেছি আমি জানি না। ওই যে সৃষ্টি আর নির্মাণ বলে দুটো শব্দ আছে, আমি একটু একাডেমিকের দিকে যাচ্ছি, সেরকম না জেনে আমি একটা কিছু করে ফেলেছি যে এটা আমি বুঝতে পারলাম। এবারে আমাকে এই ব্যাপারে বর্ধমান ইউনিভার্সিটির তখন যিনি ডিন ছিলেন, সমিতা চক্রবর্তী, তাঁকে আমি একটুখানি পড়াতে সুমিতাদি আমায় বললেন আপনি আমার বাড়িতে আসুন। সুমিতাদি সেটা পড়ে বললেন খুব ভালো হয়েছে। আমি উৎসাহিত হলাম। আকাশবাণী কিন্তু ততক্ষণে আমার নাটক নিয়ে নিয়েছে। আমি যখন তাদের দিয়েছি, তারা বলছে আরে জীবনানন্দের উপর নাটক হয়নি, দিয়ে এসো। কিন্তু আমার মনে মনে খুঁত রয়ে গেছে। আমি এবার করলাম কি, সমিতা চক্রবর্তীর কাছ থেকে আর একজনের কাছে যাওয়ার আমার বাসনা হলো। তিনি হচ্ছেন জীবনানন্দের আদি লোক, যিনি ভূমেন্দ্র গুহ। হ্যাঁ, এবারে আমার একা যাওয়ার সাহস নেই, বুঝতেই পারছো আমি একাডেমিক লোক নই, নাটকের লোক। যার কাছে যাচ্ছি তিনি একেবারে জীবনানন্দ গুলে খেয়ে আমাদের সামনে হাজির করেছেন, এরকম একটা মানুষ। এবারে যাই হোক, আমি কি করি সৌমিত্র বসুকে ধরলাম। হ্যাঁ, নাট্য জগতের মানুষ, কোনো অধ্যাপকও বটে, দুদিকেই মিল হয়েছে। ওকে নিয়ে গিয়ে একদিন বেশ মজার গল্প হয়েছিল। সেটা এখানে এতটা ছোট জায়গার মধ্যে সেসব মজার গল্প বলছি না। তবে এটা হলো ব্যাপার যে আমার পড়াটা শেষ হবার পর উনি বললেন প্রথমেই যে দেখুন আমার কিন্তু একটা একটা ছোটো পত্রিকা আছে, তাতে কিন্তু এই নাটকটা আপনি যেন কাউকে দিয়ে ফেলবেন না, আমি সেখানে একটু যেন ছাপতে পারব। আমি বুঝতে পারলাম আমার হয়েছে। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর গেল, কিন্তু আমার সাহস বেড়েই যাচ্ছে। আমি ফোন করে ফেললাম এবং অনেক চেষ্টা করি, কারণ যার সঙ্গে কথা বলছি তার কথা প্রায় শোনা যায় না। এই এখন যেমন আমি যদি আসতে বলি, আমি কি বলছি শুনতে পাওয়া যাবে না, সেরকম শঙ্খ ঘোষও তাই। তার সঙ্গে আমি একটা ডেট করলাম এবং এরা সবাই কিন্তু একটা ব্যাপার বলেছেন, জীবনানন্দ নাটক, এইরকমভাবে নিজের মতো করে বলেছেন। আমি বললাম হ্যাঁ আমি করে ফেলেছি। এবার যাই হোক, শঙ্খ ঘোষের কাছে, শঙ্খ ঘোষ একদিন সকাল 10টায় সময় দিলেন রবিবারে, যেখানে তার কাছে দলে দলে মানে কলকাতা এবং বাইরের যারা ইন্টেলেকচুয়াল পিপুল তারা এসে জড়ো হন। আমায় যখন বললেন তখন আমি দেখলাম পরের পর লোক জড়ো হচ্ছেন। আমার অনেকের নামই মনে আছে, সবাইকার নাম করতে পারবো না, কিন্তু রজতকান্ত রায় মনে আছে, উনি এসেছিলেন। আরও 2-1জন নামগুলো ভুলে যাচ্ছে। এনিওয়ে, উনি তাদের ইশারায় বলছিলেন হ্যাঁ বসুন, একটা নাটক উনি পড়ছেন। মানে আমারটা উনি খুব ধ্যান দিয়ে শোনার পর শেষকালে বললেন হ্যাঁ হয়েছে। এই কথাটা আমি ফোনে বলে ফেললাম সঙ্গে সঙ্গে। আমার বন্ধু সৌমিত্র বসুর স্ত্রী, যে নাটকের মেয়ে,
এবং একাডেমিকও তার ইয়ে আছে। সুমিত, হ্যাঁ তোকে স্যার বলেছি শম্ভুদা যে হয়েছে, ব্যস্ত এক্ষুনি যা আকাশবাণীতে জমা দিয়ে, আর কিছু করতে হয় না তোকে। তা আমার বুঝতেই পারছো এই 3টে হয়ে যাওয়ার পর আকাশবাণীকে না বলার আক্ষরিক অর্থে কোনো জায়গা নেই। এবারে আকাশবাণীও আমাকে একটা ভীষণ রকমভাবে পুরস্কৃত করলো। সেটা হচ্ছে যেটা আগেও হয়ে থাকে আমরাও জানি, একটু কাব্য নাটক বা অন্য রকমের একটু নাটক থাকলে সেটার ভার এসে পড়তো শ্যামলদার উপর, বুঝলে তো? এবং শ্যামলদা বহুরূপী কিছু ছেলে মেয়ে সমেত, শ্যামল ঘোষ নক্ষত্র, হ্যাঁ শ্যামল ঘোষ, মানে আমাদের দুজনকে, মানে আমি এবং অঙ্গনা, আমাদের দুজনকে নিশ্চয়ই রাখতেন, তার সঙ্গে বহুরূপী ছেলে মেয়েদের নিতেন একটু অন্যরকম নাটক হলে। তা আমাকে দেখে শ্যামলদা বললেন তাহলে হচ্ছে ওটা? আমি বললাম হ্যাঁ শ্যামলদা হচ্ছে তো, তোমার কাকে মনে হয়? আমি মাথা চুপ করছি তো, মানে হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি তুমি যাকে ভাবছো আমিও তাকেই ভাবছি। আমি কিন্তু আমার তো অত দূর হাত নয়। আর হয়েছিল কি ব্যাপারটা, কি আশ্চর্য দেখো, এটা আমি লিখেছি অনেক দিন আগে। এইসব প্রসেসিংগুলো চলতে চলতে আমার ভেতরে একদিন কি মনে হয়েছিল, উফ এই রোলটা যদি সৌমিত্রদা করে, আমি ওনাকে ডাইরেক্ট ফোন করে ফেলছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি ফোন ধরলেন এবং বললেন জীবনানন্দ নাটক ভালো লাগছে, কিন্তু ভাই শুনতে আমার তো এখন মাস তিনেক আমার তোমায় আমি ডেট দিতে পারবো। এটা সব এই সব হওয়ার আগে আগে কোনো সময় আমার প্রচুর স্পর্ধায় এতগুলো মানুষকে পেয়েছি। যাই হোক, তারপরে শ্যামলদা এটা দায়িত্ব নিলেন এবং শ্যামলদাই সৌমিত্রর কাছে আমাকে স্ক্রিপ্টটা পাঠাতে বললেন। তখন আমি আবার সৌমিত্র বসুকে বগল দেওয়া করে দিয়ে এলাম এবং খবর পেলাম যে নাটকটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভালো লেগেছে এবং উনি সময় দেবেন প্রভাত চরিত্রটার কথা, হ্যাঁ কণ্ঠটিও দেবেন এবং সেই চরিত্রটি করার জন্যে উনি, আমরা প্রায় রেকর্ডিংটা বোধহয় ওনার সময়টাকে বিচার করে আমার যতদূর মনে পড়ছে প্রায় মাস তিনেক আগে রেকর্ডিংটা হয়ে গেছিলো। এবং আমার আরও একটা সৌভাগ্য যে সৌমিত্রদা এই মুখ্য চরিত্রটা করলেন, শ্যামলদা এটা প্রযোজনা করলেন এবং যখন এটা বহুরূপীতে ছেপে বেরোলো তখন শ্যামলদা মানে এই নতুন একজন নাট্যকার, আমি মোটেই নতুন নয় বয়সে, প্রচুর বয়সে, কিন্তু সেইভাবে আমাকে হয়তো এই জায়গায় পাইনি বলে ওই কথাটা এসে গেছিলো আর কি। যাই হোক, আমার দিকে সেটা আর এক রকমের প্রাপ্তি বা সার্থকতা হিসেবে আমি মেনে নিতে পারি। এটার কি কোনো রেকর্ডিং, মানে যেটা রেডিও ড্রামা, তার আপনার কাছে কপি আছে? হ্যাঁ, যেটা রেডিও ড্রামা, বা আমি তোমায় যে কথাটা বলছি, যদি আমার কোনো সময় সুযোগ হয় তোমার ওই তুমি যেটা বলছো সেখানে যাওয়া, তাহলে আমি কিন্তু ওটাকে বিভিন্ন জায়গায় একা একা পড়েছি, যেটা কিন্তু রেডিওর যে প্রোডাকশন তার থেকে একটু আলাদা। সেক্ষেত্রে তাহলে রেডিওর অংশটা কিছুটা একটু শুনিয়ে তারপরে আপনাকে 5 মিনিট আমি শোনালাম কি ছিল আর কি হলো। না সেরকম নয়, করা যাবে, সেটা নিয়ে আমি তোমার সঙ্গে পরে যদি হয় আলোচনা করতে পারি, তোমাকে দুটোই শুনিয়ে, কারণ আমার যেটা করা সেটা রেডিওটার থেকে আলাদা। শ্যামলদা মালকোষ ব্যবহার করেছিলেন, আমি ব্যবহার করেছিলাম দরবারি কানাড়া শুরুতে, এবং দরবারি কানাড়ার একটা রাগের অংশ গেয়ে একটা গানের মধ্যে চলে গেছিলাম। সেটা তুমি শুনলে বুঝতে পারবে যে ব্যাপারটাকে আমি প্রথম থেকে কীরকম ভেবেছিলাম। আমি যখন পড়ি ওইটাকে মাথায় রেখেই পড়ি এবং আশ্চর্য, যেমন আমরা যখন রক্তকরবী করেছিল আমার এই অনুভব হয়েছিল, বাবা এরকম শক্ত নাটক এত লোক চুপচাপ শুনছে। আমি গল্প মেলার পরিসরে, যেখানে নানান ধরনের লেখক পাঠক তো আসেন বটেই, এমনি শ্রোতারা আসে, সেখানে এই নাটকটা, এই গল্পটা একা একা পাঠ করে দেখেছি। পাবলিক কিন্তু, সরি খায় কথাটা ব্যবহার করলে ভালো লাগবে না, পাবলিক কিন্তু জীবনানন্দ দাশের এইরকম একটা নাটক শুনেছে। সেটাও আমার কাছে খুব একটা মানে সঞ্চিত করে রাখার মতো একটা অনুভব তো বটেই বটে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং জীবনানন্দ স্টাডিজের আমাদের ভবিষ্যতে নিশ্চয়ই চেষ্টা থাকবে আগামী 6 মাস ধরে যে কোর্স বা পাঠ্যক্রম চলবে, সেখানে শ্রী সৌম্যদেব বসুকে একদিন আমরা পাবো, অনলাইন অফলাইন যেভাবেই আমাদের পক্ষে সুবিধা হবে আমরা ওকে পাবো। এবং জীবনানন্দের যে 4টে নাট্যরূপ, গল্প থেকে বিলাস এবং নিরুপম যাত্রা এবং উপন্যাস থেকে মাল্যবান ও কারুবাসনা, এটা আমাদের আলোচনার পরিসরে বা আমাদের পাঠ্যক্রমেই রয়েই গেছে এখনো অবধি।
126তম যে জন্মদিন জীবনানন্দের আমাদের সামনের সপ্তাহে যেটা উদযাপিত হবে, তার প্রেক্ষাপটে এই প্রাপ্তি নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি। আমরা এরকম একটা কোর্স শুরু করতে চলেছি এবং এইসব মানুষদের পাচ্ছি। আমরা এখন চন্দ্রনগর ফ্রেন্ডস ইনস্টিটিউটে দাঁড়িয়ে রয়েছি। ধন্যবাদ। হ্যাঁ, আমিও খুবই অসম্ভব ধন্যবাদ, এবং আমিও সত্যি সত্যি বলছি এটার সঙ্গে যদি আমি যুক্ত হতে পারি আমি খুব মানে ধন্য মনে করি। জীবনানন্দ তো সেইখানে ঠিক। নমস্কার। ধন্যবাদ।